নমস্কার। আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল 10টায় সত্যি ভূতের গল্প নিয়ে। আজকের গল্প শ্রদ্ধেয় কবি মঞ্জিল সেনের কলমে মেছো ভূত। লেখক এবং লেখকের পরিবারবর্গকে আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি ভৌতিক গল্প মেছো ভূত। সম্পূর্ণ গল্পটি শুনে আমার পাশে থাকার অনুরোধ রইল। শুরু করছি গল্প মেছো ভূত। গঙ্গাধর দেয়াল ঘড়ির দিকে তাকালো। 5:35। একটা জরুরি ফাইল নিয়ে ও এত তন্ময় হয়ে পড়েছিল যে সময়ের হুঁশ ছিল না। তাড়াতাড়ি টেবিলের ফাইলপত্তর গুছিয়ে ও বেরিয়ে পড়ল। রাইটার্স বিল্ডিং থেকে ওর মতো আরও অনেকেই হাঁটা শুরু করেছে। সবাই রেলের নিত্যযাত্রী। শর্টকাট রাস্তা ধরে ওই বউবাজার হয়ে শিয়ালদার ট্রেন ধরবে। বউবাজারে যার যেমন সাধ্য কেনাকাটাও সেরে ফেলবে, কারণ পরদিন সকালে ঘুম থেকে উঠেই আবার আপিসে বেরোবার তারা। বাজার করার সময় কোথায়? সবার হাতেই থলি, এটা তাদের নিত্যসঙ্গী। আর সবার মতো গঙ্গাধরও বড় বড় পা ফেলে হাঁটবার চেষ্টা করছিল, কিন্তু সামনে যারা আছে তাদেরও একই তারা। কেউ কাউকে পথ ছাড়তে রাজি নয়। তার উপর ওই সময় রাস্তায় যেন গাড়ির মেলা। বনগা লোকালটা ধরতে পারলে হয়, এটা মিস করলে আবার পাক্কা ঘণ্টাখানেক বসে থাকতে হবে। আজ আবার খুব মেঘ করেছে। শ্রাবণের মাঝামাঝি দিনের আলো কমে এসেছে। বউবাজারে তরি তরকারির সঙ্গে একটা আস্ত ইলিশ মাছও কিনে ফেলল গঙ্গাধর। আজ অনেক ইলিশ এসেছে, দামও একটু সস্তাই বলতে হবে। মাছটা অবশ্যই ছোট, মাত্র 550 গ্রাম। তার বউ নিত্যকালী আর 5 বছরের মেয়ে সন্ধ্যাকে নিয়ে ওরা তো মোটে 2.5 জন মানুষ। ওদের পক্ষে ওই মাছই যথেষ্ট। শিয়ালদায় এসে ও শুনল বনগা লোকাল আজ একটু দেরিতে ছাড়বে। কি একটা যান্ত্রিক গোলযোগ হয়েছে। বেশিরভাগ যাত্রী তাতে অসন্তোষ প্রকাশ করছিল। ও কিন্তু হাঁপ ছেড়ে বাঁচল। দেরি না হলে হয়তো আজ নির্ঘাত এই ট্রেন মিস করত। বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যেত। ওর গন্তব্যস্থল অবশ্যই বনগাঁয়ের আগের স্টেশন চাঁদপাড়া। শেষ পর্যন্ত গাড়ি ছাড়ল। সেই সঙ্গে বৃষ্টিও নামল তুমুল বেগে। চাঁদপাড়ায় গাড়ি যখন পৌঁছলো তখন বেশ অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি এখন নেই। ওকে যেতে হবে স্টেশনের উল্টো দিকে, প্রায় 20-25 মিনিট হাঁটা পথ। ওদিকটায় এখনও তেমন উন্নতি হয়নি, ঘন লোকবসতিও গড়ে ওঠেনি। তবে এখানে ওখানে ফ্ল্যাট বাড়ি উঠতে শুরু করেছে। পশ্চিমবাংলার কোথাও আর জমি পড়ে থাকবে না। শেষে চাষের জমিও বাদ যাবে না। তখন লোকে আরও সমস্যায় পড়বে। একটা পুকুর পাড় দিয়ে ও হাঁটছিল। আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। স্টেশন থেকে এদিকে আজ ও একাই পথিক। আর যারা নেমেছে তারা স্টেশন থেকে সোজা পথ ধরেছে। এদিকটার ঘন লোক বসতি। রোজ কিন্তু এমন হয় না, 2-1 জন সঙ্গে থাকেই। আজ কেন জানি কোনো সঙ্গী পায়নি গঙ্গাধর। হয়তো যে 2-4 জন এদিককার নিত্যযাত্রী তারা লোকালটা মিস করেছে, তাদের কপালে আজ বেশ দুঃখ আছে। গঙ্গাধর মনে মনে ভাবল। হঠাৎ কিসের একটা অনুভূতিতে ও পিছন ফিরে তাকালো আর চমকে উঠল। একটা ছায়ামূর্তি ওর পেছন পেছন আসছে। একটু আগেও কিন্তু কেউ ছিল না। লোকটার হাবভাব ভালো লাগলো না গঙ্গাধরের। নিঃশব্দে চোরের মতো যেন ওর পিছু নিয়েছে। ও দাঁড়িয়ে পড়েছিল।
ছায়ামূর্তিটাও অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। গঙ্গাধর এ পথে রোজ যাতায়াত করে, প্রায় সবাইকে চেনে। তাছাড়া সাহসেরও অভাব নেই ওর। এমন জনবসতি কম অঞ্চলে বাস করতে হলে বুকের পাটা দরকার। বিপদ আপদ লেগেই আছে, তার উপর কাছেই সীমান্ত। ও আবার হাঁটা দিল। কয়েক পা এগিয়ে ঘাড় ফিরিয়ে দেখল ছায়ামূর্তি আগের মতোই ওর পিছু নিয়েছে। ওর বাঁ হাতে থলি আর ডান হাতে ছাতা। ছাতাটা বাগিয়ে ধরে ও এবার বলল, কে রে, কে তুই? আমার পিছু নিয়েছিস কেন? কয়েক মুহূর্ত ছায়ামূর্তির দিক থেকে কোনো সাড়া শব্দ এলো না। তারপরেই বলে উঠল, মাছটা দিয়ে না। গঙ্গাধরের সারা শরীরে যেন একটা ঢেউ খেলে গেল। ও বুঝতে পারল একটা মেছো ভূতের পাল্লায়ও পড়েছে। এখন ভয় পেয়ে দৌড়লেই সর্বনাশ। ভূত ওর ঘাড় মোটকে মাছটা নিয়ে যাবে। মনে সাহস এনে ও বলল, আমি এতটা পথ তোর জন্য কষ্ট করে মাছটা বয়ে এনেছি, তাই না? ভালো চাস তো ভাগ, নইলে আমি ভূতের মন্তর পড়ব। এটা আবার কি? ভূত কোনা গলায় বলল, সেটাও জানিস না? গঙ্গাধর গলা তুলে বলল, রাম নাম। ওই নামে ভূতেরা পালায়, এটা তো একটা বাচ্চা ছেলেও জানে। ওসব সেকেলে হয়ে গেছে কর্তা, ভূত বলল। আমরা এখনকার ভূত ওসবে ডরাই না, ওসব সেকেলে হয়ে গেছে কর্তা, ভূত বলল। আমরা এখনকার ভূত ওসবে ডরাই না। এ তো বড় ঝামেলায় পড়া গেল। এখন এই ভূতের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় কিভাবে? ভূত আবার নাকি সুরে বলল, অনেকদিন ইলিশ মাছ খাইনি। আহা, কাঁচা ইলিশের কি যে স্বাদ! গঙ্গাধরের এবার রাগ হলো। এত কষ্ট করে একটা ইলিশ কিনেছে, ওর যা রোজগার, একটা আস্ত ইলিশ ওর পক্ষে শুধুই বিলাসিতা। সেটাও হাতাতে চাইছে ভূতটা। ও বলল, এটা হলো গঙ্গার ইলিশ, তোর সইবে না। গঙ্গা জল ভূতের গায়ে ছিটালে তাদের গা জ্বলে যায়। ওসব বলে আমাকে ফাঁকি দিতে পারবেন নি কর্তা? ভূত এবার হাসল। 32 পাটি সাদা দাঁত ঝকঝক করে উঠল। গঙ্গাধর বুঝতে পারল ও এক শেয়ানা ভূতের পাল্লায় পড়েছে। এর হাত থেকে উদ্ধার পেতে হলে নতুন কিছু পথ বাতলাতে হবে। ও আবার হাঁটা দিল। ও শুনেছিল ভয় পেলেই কিংবা এমন অবস্থায় মাছ দিয়ে দিলেই ভূত ঘাড় মটকায়। ও এবার হেরে গলায় গান ধরল, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? কয়েক পা যাবার পর ও শুনতে পেল ভূতটা খোনা গলায় বলছে, এটা এটা আবার কেমন গান? আগে তো শুনিনি। এ গান আমার ভালো লাগছে না কর্তা, এটা বিচ্ছিরি। তুমি গান থামাও, নইলে তোমার ঘাড় মোটকে দিব। গঙ্গাধর তার কথায় কান না দিয়ে আবার জোরে জোরে বেসুরো গলায় গানটা ধরল আর জোরে হাঁটা শুরু করলো। খানিকটা যাবার পর ভূতের দিক থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ও পিছন ফিরে তাকালো। ভূতটাকে দেখতে পেল না। বাঁচা গেছে, ও মনে মনে ভাবল। ভাগ্যিস গানটা মনে পড়েছিল। ও বাকি রাস্তা ওই গান গাইতে গাইতে বাড়ি পৌঁছালো। ওর বউ নিত্যকালীর গায়ের রং একটু কালো, কিন্তু বেশ শক্ত সামর্থ্য চেহারা, আর ওর খুবই সাহস। সারাদিন অমন জায়গায় মেয়েকে নিয়ে একা একা থাকে। সাহস না থাকলে চলবে কি করে?
গঙ্গাধরকে অমনভাবে গাইতে গাইতে বাড়িতে ঢুকতে দেখে ও বলল, কি ব্যাপার গো, অমন হেরে গলায় এ কি গান করছো তুমি? সাধে কি আর করছি, গঙ্গাধর বলল, আজ এক মেষভূতের পাল্লায় পড়েছিলাম, অনেক কষ্টে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছি। থলিটা নিত্যকালীর হাতে দিয়ে ও সমস্ত ঘটনা খুলে বলল। নিত্যকালী বলল, ভূতের মরণ, মরেও ইলিশ মাছ খাওয়ার শখ। আমি হলে ওর নোলাজীব গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দিতাম। গঙ্গাধর হাত পা ধুয়ে বারান্দায় মাদুর পেতে একটু গা এলিয়ে দিল। মেয়ে ভেতরে ঘুমিয়ে পড়েছে, খাবার সময় ওর মা ডাকবে। সারাদিনের পরিশ্রমে আর ওই ঘটনায় গঙ্গাধর এমনিতেই ক্লান্ত ছিল। শোবার সঙ্গে সঙ্গে গঙ্গাধরের দু চোখ বুজে এলো। নিত্যকালী ইলিশ মাছটা কেটে কুটে কড়াইতে কয়েক টুকরো ছাড়ল। আজ 4-5 টুকরো মাছ, কাঁচা লঙ্কা আর কুমড়ো দিয়ে ঝোল রান্না করবে, বাকিটা রেখে দেবে। কাল সকালে গঙ্গাধর অফিস যাবার আগে সর্ষে দিয়ে রেঁধে দেবে। ইলিশ মাছের সর্ষে বাটা গঙ্গাধরের খুবই প্রিয়। ফুটন্ত তেলে মাছ ছাড়তেই ছ্যাঁক ছ্যাঁক শব্দ হলো। তখনই আরেকটা শব্দে নিত্যকালী ভুরু কুচকে মুখ তুলে তাকালো। কে যেন কাশল। বারান্দায় একটা আলো জ্বলছিল, উঠোনে আলো পড়েছে, তবে আবছা আবছা। নিত্যকালী দেখল একটা ছায়ামূর্তি নড়াচড়া করছে। কে কেরা? নিত্যকালী খুন্তি নাড়া থামিয়ে বলে উঠল। পাশেই বটিদাটা পড়ে আছে, সেটা ও শক্ত করে ডান হাতের মুঠোয় চেপে ধরল। আমি 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 কে? নিত্যকালী ধমকে উঠল। আমি আমি ভূত। ভূত? নিত্যকালী অবাক। হ্যাঁ গো মা ঠাকরান, ইলিশের গন্ধে কর্তার পেছন পেছন এইছি, একটা মাছ দেন না। নিত্যকালী বুঝতে পারল সেই মেষভূত গঙ্গাধরের পেছন ছাড়েনি, ওর অলক্ষ্যে বাড়ি পর্যন্ত ধাওয়া করেছে। মায়া হলো নিত্যকালীর, একটা মেষভূতকে ও একাই সামলাতে পারবে। বিয়ের আগেও ডাকাবুকু বলে ওর নাম ছিল। আঁচলটা কোমরে শক্ত করে পেঁচিয়ে বটিদাটা হাতে নিয়ে ও উঠোনে লাফিয়ে পড়ল। তারপর বটি উঁচিয়ে তেড়ে গেল ভূতের দিকে। মুখে বলল, তোকে যদি আজ 2 টুকরো করে না কাটি তবে আমার নাম নিত্যকালী নয়, ইলিশ মাছ খাওয়াচ্ছি। ব্যাস, ভূত হাওয়া। নিত্যকালী যখন ফিরে আসছে তখন গঙ্গাধর উঠে বসেছে। নিত্যকালীর গর্ষণে ওর ঘুম ভেঙে গিয়েছিল, সবই দেখেছে ও। নিত্যকালী বারান্দায় উঠতেই ও হা হা করে হেসে উঠল। তারপর বলল, আজ তুমি যে কাণ্ডটা না করলে তার তুলনা হয় না বউ। বটি নিয়ে ভূতকে তাড়া করলে, আর সে তোমার রণচণ্ডী মূর্তি দেখে ভয়ে পালালো। আর কোনোদিন এ পথ মারাবে না, আমি এই হলপ করে বলতে পারি।